Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্প পাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে আপনাদের স্বাগত। নির্ঝরের স্বপ্ন প্রযোজিত আজকের গল্প অলৌকিক পাখি। রচনা নির্ঝর চট্টোপাধ্যায়। শুরু হচ্ছে গল্প অলৌকিক পাখি। শিলিগুড়ি থেকে মিরিক যাচ্ছিলাম বাসে চেপে। রাজীব বলছিল, মিরিক যেতে যেতে বাসে বেশ মজা লাগবে, দেখবি অদ্ভুত সব ব্যাপার ট্যাপার ঘটবে। কি হবে একটু বল না। বুঝলাম নিচ থেকে উপরে উঠতে উঠতেই শরীরটা একটু খারাপ লাগছিল, কানে বেশ ব্যথা করছিল, গাটাও কেমন যেন বমি বমি ভাব লাগছিল। তার জন্য বাসে ওঠার আগেই বমির ট্যাবলেট খেয়ে নিয়েছিলাম। প্রায় 2 থেকে পৌনে 3 ঘন্টা বাসে যেতে হবে। তবে মনে মনে এটাও ভেবে রেখেছিলাম যে যেতে যেতে শরীর বেশি খারাপ লাগলে বাস থেকে নেমে একটু রেস্ট করে আবার অন্য বাসে যাব। তাছাড়া মনে মনে এটাও ভেবেছিলাম যে যেতে যেতে যদি ভালো লাগে, যে জায়গায় ভালো লাগবে সেখানেই নেমে পড়ে পাহাড়ের দৃশ্য দেখে পরের বাসে আবার মিরিক পৌঁছব। বাস সমতল থেকে উপরে উঠতে উঠতে দেখলাম যে প্রকৃতির চেহারা যেন পাল্টে যেতে লাগলো। যেতে যেতে আঁকাবাঁকা পথের 2 ধারে পাহাড়ি ফুল, অপূর্ব চায়ের বাগান, ছোট ছোট পাহাড়ি ঝর্ণা, পাইন গাছ আর গভীর খাদ দেখতে দেখতে চললাম। বাসটি মাঝে মাঝে স্টপেজে দাঁড়াচ্ছে, বাসের যাত্রীরা নামছে উঠছে। বাস যত উপরে উঠছে ততই ঠান্ডা বেশ শরীরে কামড় দিচ্ছে। মনে মনে প্রকৃতির এমন সুন্দর দৃশ্য দেখে রোমাঞ্চিত হয়ে পড়ছি। মনের অগোচরে গুনগুন করে কখনো কখনো কোনো গানের বা কবিতার 2-1 কলি চলেও আসছিল। ঘন্টা 2 বাসটি যাওয়ার পর একটা স্টপেজে দাঁড়ালো। বাসের কন্ডাক্টর জানালেন, এখানে মিনিট 15 বাস দাঁড়াবে, কেউ যদি চা জলখাবার খেতে চান তাহলে নিচে নেমে খেয়ে নিতে পারেন। আমিও নিচে নামলাম। চারপাশটা বেশ সুন্দর, পাহাড় ঘেরা একটা ছোট্ট গ্রাম। বেশ সুন্দর ঠান্ডা অনুভব করা যাচ্ছে। রাস্তার ধারে বেশ কয়েকটি মুদির দোকান, পান, চকলেট, চা, ওষুধ, পোশাকের দোকান ইত্যাদি রয়েছে। রাস্তার দুধারে বেড়াতে আসা কয়েকটা মারুতি, টাটা সুমো এইসব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর গাড়ির যাত্রীরা তারা কেউ চা খাচ্ছে, কেউ মোমো, আর কেউ কেউ আবার ছবি তুলতে ব্যস্ত। আমি একটা বিস্কিট খেয়ে 1 গ্লাস চা নিয়ে নিলাম। চাটা বেশ সুন্দর, চায়ের দেশ বলে কথা। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরিয়ে মহা সুখে টান দিলাম। কয়েকটা টান মেরে একটু রাস্তার ধারেই পাইচারি মারতে মারতে কয়েকটা ছবিও তুললাম ক্যামেরায়। আবার বাসে উঠলাম। কয়েক ঘন্টা পর মিরিকের বাস স্টপেজে পৌঁছলাম। বৃষ্টির জন্য বাসটা আসতে একটু দেরি হলো অবশ্য। নেমে একটু রাস্তা দিয়ে এগিয়ে গেলাম। ওই বৌদির হোটেলের কাছে যেতে যেতে এক ব্যক্তি এগিয়ে এসে জিজ্ঞাসা করল, বাবু, আপনি কি রাজীব বাবুর লোক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নাম দেবদাস? হ্যাঁ ঠিকই ঠিকই। তোমার নাম নিশ্চয়ই রামা ছেত্রী? হ্যাঁ বাবু,
রাজীব স্যার আমাকে সব ফোনে বলে দিয়েছে। আচ্ছা, কোনো অসুবিধে হবে না, দেখবেন। চলুন বাংলোয় যাই। হ্যাঁ চল। রামা আমার হাত থেকে ব্যাগটি নিয়ে সেটাকে পিঠের ওপর রেখে আমার আগে আগে চলছে। আমিও ওর পিছন পিছন চলছি। রামা বকর বকর করেই চলেছে মিরিকের সমস্ত বিষয় নিয়ে। আমি কিছুটা বুঝে কিছুটা না বুঝে হ্যাঁ হু এইসব করে চলেছি। মিরিক লেকের পাশ দিয়ে হেঁটে হেঁটে আমরা চলেছি। লেকের চারপাশে পাইন গাছ, লেকের ওপারে পাইনের জঙ্গলে ভর্তি, আর লেকের ভিতর ফুলের বাগান, পাহাড়ের গায়ে পাহাড়ি ফুলে ভর্তি। এক রাশি কুয়াশার মতো মেঘপুঞ্জ আমার শরীরটা ছুঁয়ে পাইনের জঙ্গলের দিকে ভেসে চলে গেল। লেকের জলে বেড়াতে আসা পর্যটকেরা বোট নিয়ে বেশ ঘোরাঘুরি করছে, আর লেকের জলের চারপাশে কত পাখি উড়ছে। কেউ কেউ ঘোড়ায় চড়েও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। অনেকে ফটো তুলতে ব্যস্ত। ফুলে ফুলে নানান রকম রঙের প্রজাপতি উড়ে চলেছে। ছোট ছোট বাচ্চারা, ছেলেমেয়েরা প্রজাপতি ধরবার চেষ্টাও করছে। আর আশেপাশে বেশ কয়েকটা দোকান রয়েছে, তার মধ্যে চা, তারপর হরেক রকম খাবার, এইসব বিক্রি বাটা হচ্ছে। তবে এই সব এলাকায় মহিলাদেরই দোকান বেশি দেখলাম। কোথাও কোথাও মেয়েরা ওই তেলে ভাজা পকোড়া এগুলো বিক্রি করছে। লেকের একটা জায়গায় এসে পাহাড়ের উঁচু রাস্তা ধরে এবার আমরা এগোতে শুরু করলাম। রাস্তাটা পাথর কেটে কেটে বানানো ছোট ছোট সিঁড়ির মতন। সিঁড়িটা বেঁকে একটু সমতলে গিয়ে মিশেছে। সেখানে উঠে দেখি সুন্দর ফুলে ঘেরা কাঠের তৈরি একটা বাংলো। কি অপূর্ব! আর আশেপাশের প্রকৃতিও অপূর্ব সুন্দর। এ যেন এক স্বর্গরাজ্য। শেষ পর্যন্ত ঘরে পৌঁছলাম। রামা ব্যাগটা ঘরে রেখে বলল, আপনি বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে নিন। দেখুন গরম জল দিয়েছি। আমি বরং একটু চা করে আনি। আচ্ছা ঠিক আছে। আমি বাথরুমে ঢুকে পরিষ্কার হয়ে এসে পোশাক বদলালাম। ঘরে রাখা বেতের চেয়ারে হেলান দিয়ে বসে জানলা দিয়ে সুন্দর দূরের পাহাড়, পাহাড়ের সুন্দর ঘরবাড়ি, রং বেরং এইসব দেখছি। এর মধ্যেই রামা এক গ্লাস চা আর গরম অমলেট এনে টেবিলে নামিয়ে দিল। নামিয়ে বলল, নিন, এবার গরম গরম খেয়ে নিন তো। আমি দুপুরে রান্না করছি। আপনি স্নান করে বরং একটু বিশ্রাম নিন। আচ্ছা ঠিক আছে, বেশ। দুপুরে গরম ভাত, বেগুন ভাজা, ডাল, মুরগির মাংস, আমের চাটনি, পাঁপড় ভাজা, বেশ পেট পুড়ে খেয়ে একটা লম্বা ঘুম দিলাম বিকেল পর্যন্ত। ঘুম যখন ভাঙল তখন সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই। বিছানা ছেড়ে উঠে বাথরুমে গিয়ে মুখ চোখে জল দিয়ে এসে ব্যালকনিতে একটা বেতের চেয়ার নিয়ে বসলাম, শালের চাদরটা গায়ের উপরে দিয়ে। যত দূর চোখ যায় প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছি। দূরের পাহাড়, যত দূরে তত যেন আলাদা রং এই সুন্দর প্রকৃতির। মেঘ কুয়াশা, মিরিকের লেকে কত হইচই, কত ব্যস্ততা, তবুও কেমন যেন নিস্তব্ধতা লাগছে চারপাশে। একটা কেমন যেন গা ছমছম ব্যাপারও রয়েছে। ঘরের ভেতর একটা শব্দ হলো। আমি সেদিকে তাকাতে দেখি রামা চা নিয়ে আসছে। ব্যালকনিতে এসে রামা বলল, বাবু এই নিন চা আর বিস্কুটটা খেয়ে নিন। আচ্ছা চা এনেছো? আচ্ছা আচ্ছা রামা, একটু জলটা দেবে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। রামা একটা কাঁচের গ্লাসে জল এনে আমায় দিল। বিস্কুটটা খেয়ে নিয়ে কাঁচের গ্লাসের জলটা খেলাম। রামার দিকে চেয়ে বললাম, তোমার চা কই রামা? ওহ, ভুলে গেছি বাবু, এই আনছি। আচ্ছা রামা, তোমার বাড়ি কোথায়?
ওই যে বাবু, নীল হলুদ লাল রঙের কাঠের বাড়িগুলো দেখছেন? হ্যাঁ তার মধ্যে লাল রঙের পতাকা উঠছে। হ্যাঁ, ওই তো হ্যাঁ। ওই বাড়িটার পিছনে। আচ্ছা। বাড়ি খুব কম যাওয়া হয় আসলে। ও, এখানে কতদিন কাজ করছো? তাও প্রায় 11-12 বছর হবে বাবু। বাড়িতে কে কে আছে তোমার? মা আছে, ভাই আছে, একটা বোনও আছে। আর তোমার বউ? না বাবু, বিয়ে করিনি। ও আচ্ছা আচ্ছা। তবে বাড়িতে মেয়ে দেখেছে। আচ্ছা। তার নাম লক্ষ্মী। বাহ। আমি এখনো দেখিনি। বাবু, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে মা, বাবা আর আমার ভাই আছে। তবে এখনো তোমার মতো বিয়ে ঠিয়ে করিনি, বুঝলে। তা বাবু, রাতে কি খাবেন? ভাত, রুটি না পরোটা? আচ্ছা, পরোটাই করো। তবে আমার জন্য কিন্তু মাত্র 4টে, হ্যাঁ, তার বেশি লাগবে না। আর তুমি যেটা খাবে সেটাই করো। সঙ্গে ভাজাভুজি সবজি যা করবে ওতেই আমার চলে যাবে। তা বাবু, এক কাজ করুন, লেকের চারপাশটা নয় একটু ঘুরে আসুন। বলছো? খুব ভালো লাগবে, দেখবেন। না হয় এক কাজ করুন, ওই যে পাহাড়টা দেখছেন, হ্যাঁ, ওই দিকে যাবেন। আচ্ছা। ওই উপত্যকায় দাঁড়িয়ে সবচেয়ে ভালো সূর্যাস্ত দেখা যায়। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, সঙ্গে ক্যামেরাও নিয়ে যাবেন, ভালো ফটো উঠবে, বুঝলেন। নিশ্চয়ই নিশ্চয়ই। তা তুমি যাবে না? না বাবু, কিছু দরকারি জিনিসপত্র আছে, কিনে আনতে হবে। ও, আমি বরং বাজার অবধি যাব। আচ্ছা, তাই চলো। আমি তৈরি হয়ে রামার সঙ্গে বেরিয়ে পড়লাম। রামা বাজারে চলে গেল, আর বাজারের পাশ দিয়ে একটু গিয়ে পাইন গাছের মাঝখান দিয়ে যে পিচে মোড়া সড়ক, সেই পথে অনেক পর্যটক চলেছে, হেঁটে হেঁটে, আবার কেউ গাড়ি নিয়েও। একধারে খাড়া পাহাড় আর অন্যদিকে বেশ গভীর খাদ। খাদের চারপাশে চায়ের সুন্দর বাগান। আরও কিছুটা যাওয়ার পর বেশ সুন্দর একটা সমতল ভূমি, অনেকটা জায়গা নিয়ে। এখানে অনেক পর্যটক, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ কেউ ছবি তুলছে। দিন শেষে পাখিরা ঝাঁক বেঁধে তাদের বাসায় ফিরছে। একদিকে তুষার আচ্ছাদিত হিমালয় পর্বতমালা, অন্যদিকে পাহাড়ের গায়ে লাল টুকটুকে সূর্যটা সবুজ গালিচা মোড়া পাহাড়ের গায়ে একটু একটু করে গোধূলির কোলে হারিয়ে যাচ্ছে। কি অপূর্ব তার শোভা! দেখে মন ভরে যাচ্ছে। দেখতে দেখতে সূর্যটা ডুবে গেল পাহাড়ের কোলে। সূর্যাস্তের ক্ষীণ আলোয় পর্যটকরা আপন আপন গন্তব্যস্থলে ফিরে যাচ্ছে। আমার অত তাড়া নেই, তাই ওখানেই বসে বসে জ্যোৎস্না ভরা চাঁদটাকে দেখছি। পাহাড় ঘেরা ছোট ছোট গ্রামগুলোর আলো দেখছি। সেই আলোগুলো দূর থেকে তারার মতন দেখাচ্ছে। আর আঁকা বাঁকা সড়ক পথে ছুটে চলেছে গাড়ি, তাদের আলোগুলো বেশ লাগছে দেখতে। কিছুক্ষণ বসে থাকার পর উঠে পড়লাম। চারপাশে এখন কেউ নেই। পাহাড়ি পথে একা একা ফিরছি। চারপাশে একটানা পোকার ডাক শুনছি। রাস্তাটা বেশ ঝমঝমে। কিছুটা আসার পর দেখি একটা পাইন গাছের পাশে পড়ে রয়েছে থুবড়ানো মারুতি গাড়ি। গাড়িটার 70% ভগ্নদশা। দেখে মনে হচ্ছে সদ্য দুর্ঘটনার কবলে পড়েছিল। গাড়ির পাশে এক পাটি মহিলার জুতো পড়ে রয়েছে। হলুদ উলিকটের রুমালের রক্তমাখা টুকরোও রয়েছে। পড়ে রয়েছে টুকিটাকি গাড়ির অংশ। জ্যোৎস্না ভরা পাহাড়ি পথ, মাঝে সাঝে দু একটা গাড়ি চলে যাচ্ছে। গাড়ি চলে গেলে আবার নিস্তব্ধ চারপাশ। মাঝে মধ্যে মনে হচ্ছে কেউ যেন আমাকে ফলো করছে, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে দুটো ছায়া যেন আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আমার চারপাশে তাদের চলাফেরা
আমি বেশ বুঝতে পারছি। আবার এটাও হতে পারে হয়তো এই নিস্তব্ধ পথে মনের ভুলে এইসব উল্টোপাল্টা চিন্তা বাসা বাঁধছে। তবে পাইন গাছের আশেপাশে দুটো পাখি মাঝে মধ্যে দেখতে পাচ্ছি। দেখতে দেখতে মিরিকের মার্কেট ফেলে লেকের পাশ দিয়ে চলে এলাম আমার বাংলোয়। বাংলোর বারান্দায় বসে রয়েছে রামা। আমায় দেখে বলে উঠল, চলে এলেন বাবু? হ্যাঁ, চলে আসলাম। তা কেমন দেখলেন? খুব সুন্দর রে রামা। তুমি না বললে হয়তো দেখাই হতো না এমন দৃশ্য। সত্যি একটা মায়ার জগৎ বটে। হ্যাঁ বাবু। যাক বাবু, আপনি বিশ্রাম নিন, আমি একটু চা করি, বেশ ভালো লাগবে। হ্যাঁ, ঠিক আছে, তা নিয়ে এসো, চা খাবো। রামা রান্নাঘরে চলে গেল। আমি এক মনে রাতের পাহাড় দেখছি আর ভাবছি, সত্যি দিনের বেলায় এ জগৎ আর রাতের এ জগৎ কত পার্থক্য। ভাবতে ভাবতে রামা চা আনে। দুজনে চা খেতে খেতে টুকটাক কথাবার্তা চলছে। চা শেষ করে রামা বলল, তা রাতের খাবার কটায় খাবেন বাবু? কেন? না, খাবার সময় বুঝে রান্না করব, গরম গরম খাবেন। হ্যাঁ, তা ঠিক বলেছ, সেটা ঠিকই বলেছ। তুমি এক কাজ করো, তুমি ওই 9:30 নাগাদ খাবার দিও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এরপর আমি ঘরে চলে এলাম। ক্যামেরাটা ঘরের টেবিলে রেখে ঘরে লাগানো ওই এলইডি টিভিটা চালালাম। খবরের চ্যানেল চলছে। এখনো 2 বছর হতে গেল রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছে, আফগানিস্তানের ভূমিকম্প। আর এসব সংবাদ না ভালো লাগছে না। তাই খবরের চ্যানেল বদলে ডিসকভারিতে দিলাম। আফ্রিকার জনজাতির জীবন সংগ্রামে বন্যপ্রাণী এইসব দেখতে দেখতে বেশ ভালো লাগলো। আর ওই টিভি দেখতে দেখতে কখন যে 9:30 বেজে গেল বুঝতেই পারিনি। রামা একদম সঠিক সময়ে খাবার নিয়ে ঘরে এলো। নিন বাবু, খেয়ে নিন। ও, 9:30 বেজে গেল? হ্যাঁ। দাও দাও দাও। গরম গরম পরোটা, বেগুন ভাজা, আলু ভাজা, আলুর দম আর 2টো মিষ্টি, দারুণ। খাওয়া হয়ে গেলে রামা প্লেট নিয়ে আবার চলে গেল। একটু পরে এসে জল দিয়ে গেল এবং বলে গেল, বাবু, আপনি দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ুন, আমি পাশের ঘরে থাকছি, দরকার পড়লে ডাকবেন। আচ্ছা, ঠিক আছে রামা, তুমি এবার ঘুমাও, আমিও ঘুমাবো। আচ্ছা বাবু। ঠিক আছে। রামা চলে গেল। আমি দরজা বন্ধ করে দিলাম, শালের চাদরটা পাশে রাখলাম, বালিশের পাশে টর্চটা রাখলাম, ব্ল্যাঙ্কেট গায়ে টেনে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ঘড়িতে 12টা বাজে। জানলার কাঁচ ভেদ করে স্বচ্ছ চাঁদের আলো। পাইন গাছের মগডালে মেঘ উড়ে চলেছে। চারপাশে একগুচ্ছ আকাশের গ্রহ নক্ষত্র সব জ্বলছে। আমি বিছানা ছেড়ে বাইরে লেকের ধারের ব্যালকনিতে এসে চেয়ারটা টেনে নিয়ে একটু বসলাম। চাদর গায়ে দিয়ে পূর্ণিমার জ্যোৎস্না ভরা পৃথিবীটা দেখছি। হঠাৎ পাইন বাগানের ভিতর থেকে বিভৎসভাবে শিয়ালের হুক্কা হুয়া ডাক। প্রথমটায় আমি বেশ চমকেই গেছিলাম। হঠাৎ চোখে পড়ল পাইন গাছের ভেতর থেকে বেরিয়ে এলো 2টি বড় আকারের পাখি। তারা ডানা মেলে উড়তে উড়তে চাঁদের কাছাকাছি গিয়ে চাঁদের চারপাশে ঘুরছে। আমি অবাক হয়ে দৃশ্যটি দেখছি। তবে পাখি দুটিকে দেখে কেমন যেন অদ্ভুত লাগছে। হঠাৎ দেখি 2টি
পাখি ওই চাঁদের ভেতরে মনে হচ্ছে উড়তে উড়তে দাঁড়িয়ে পড়ল। তারপর তারা আস্তে আস্তে যেন রূপ বদল করে অপূর্ব সুন্দর নারী এবং পুরুষের রূপ ধারণ করল। তারপর হাত ধরে দুজনে লেকের জলে নেমে এলো। জলে নেমে ডুবছে, উঠছে, সাঁতার কাটছে, হাসছে, আবার পাখির রূপ নিয়ে লেকের উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে। অদ্ভুতভাবে তাদের যাওয়ার সময় তাদের শরীর থেকে না টুপ টুপ করে লেকের জলে ঝরে পড়ছিল লাল লাল রক্তের বিন্দুর মতন কিছু। আমি কি স্বপ্ন দেখছি? আমি কি সত্যি এই ঘটনাটা দেখলাম? নানান চিন্তা মনে বাসা বাঁধছে। শরীরেও যেন একটা গভীর ঘুম বাসা বাঁধছে। কিন্তু সেই ঘুমের ঘোরে অস্পষ্ট দেখতে পেলাম পাখি দুটো বাংলোর উপর দিয়ে ঘুরে কোথায় যেন মিলিয়ে গেল। ঘুম যখন ভাঙল, ঘড়িতে প্রায় 9টা বাজে। উঠে দরজা খুলে বাইরে এলাম। বাইরে ফুল গাছে রামা পাইপ দিয়ে জল দিচ্ছে। পাইন গাছের ভিতর থেকে সকালের সূর্যটা তার রশ্মি ছড়িয়ে দিয়েছে। রামা আমায় দেখে বলল, বাবু ঘুম ভাঙলো? হ্যাঁ, এই তো। নিন, এবার হাতে মুখে জল দিন, ব্রাশ করুন, আমি চা নিয়ে আসছি। আচ্ছা, বেশ। বলছি, রাতে ঘুম হয়েছিল তো বাবু? আসলে নতুন জায়গা তো। ও না না, দারুণ ঘুমিয়েছি। আমি তাহলে ব্রাশ করি, তুমি বরং চা করে নিয়ে এসো। এই নিয়ে আসছি বাবু। ব্রাশ করে ফুল বাগানে বসলাম চেয়ার নিয়ে। সূর্যের ঝলমলে আলোয় মিরিক শহরটা বেশ সুন্দর লাগছে। আমি ক্যামেরা নিয়ে এসে পটাপট কয়েকটা ছবি তুলে নিলাম। ফুলের উপর রং বেরঙের কত প্রজাপতি, তারও ছবি তুলছি। রামা চা বিস্কুট নিয়ে হাজির। নিন বাবু। এই তো এনেছো, দাও। চলো আমরা দুজনেই বসে চা খাই। তা বাবু নিচে যাবেন নাকি? নিচে? হ্যাঁ, আমি তো বাজারে যাব। আর দিনে কি খাবেন বলেন? মাছ খাবেন না মাংস? মাছ খাওয়া যায়, একটু ছোট ছোট মাছ যদি। এই রামা, এখানে বোরলি মাছ পাওয়া যাবে? হ্যাঁ বাবু, পাওয়া যাবে। তাহলে একটু ওই মাছ দেখো না, যদি বন্দোবস্ত করতে পারো। আর একটু ওই আলু পটল বেগুন দিয়ে হালকা করে কোনো একটা তরকারি। আচ্ছা বাবু, আপনি তাহলে রেডি হয়ে নিন। আচ্ছা আচ্ছা। তারপর মিরিক লেকের পাশ দিয়ে চলছি। বাজারের দোকানগুলো সবে এক এক করে খুলছে। মিরিকের চারপাশে পর্যটকরা আসতে শুরু করে দিয়েছে। টুকরো টুকরো মেঘ কুয়াশা চারপাশে। মিরিকের লেকের অর্ধেক কুয়াশার চাদরে ঢাকা। কুয়াশার চাদর ভেদ করে সূর্যরশ্মি অপূর্ব রূপ নিয়ে হাজির হয়েছে। পাইন গাছের পাতায় পাতায় সূর্যরশ্মি রচনা করেছে এক মায়াবী রূপকথা। চারপাশটা আস্তে আস্তে সেজে উঠছে প্রতিদিনের মতো। গরম গরম চায়ের গন্ধে ভরে যাচ্ছে চারপাশ। লেকের ফুল বাগানে ফুলে ফুলে ভর্তি। লেকের জলে সারি দিয়ে বাঁধা রং বেরঙের বোটগুলি। আকাশ পরিষ্কার, তাই সুন্দরী কাঞ্চনজঙ্ঘা কি দারুণ সুন্দর লাগছিল। বাবু, হ্যাঁ, আপনি বরং লেকের চারপাশটা ঘুরে দেখুন, ভালো লাগবে। আচ্ছা। আর আমি গিয়ে বরং মাছ টাছগুলো দেখি। আচ্ছা, ঠিক আছে। আমি ঘুরতে ঘুরতে দেখি কতগুলি পাখি উড়ে যাচ্ছে পাইন বাগানের দিকে। দু একটা পানকৌড়ি জাতীয় পাখি মাছরাঙা লেকের জলের চারপাশে উড়ে বেড়াচ্ছে। কতগুলি পানকৌড়ি মাছরাঙা গাছের ডালে ডালে বসেও রয়েছে। ঘুরতে ঘুরতে লেকের ধারে বসলাম। লেকের ওপার দিয়ে দুটো পাখি উড়ে যেতে
কালকের রাতের অস্পষ্ট ঘটনাটা হঠাৎ মনে ভেসে উঠল। ভাবছি, কি ছিল ব্যাপারটা? সত্যি কি ঘটনাটা এমন? আর এমন পাখিও কি এই জগতে আছে? পাখি দুটি কি মহিলা আর পুরুষের রূপ নিয়েছিল? নিলই বা কেন? না, রাতে ঘুমের ঘোরে সব স্বপ্ন দেখেছিলাম বোধহয়। আচ্ছা, ঘটনাটা কি অলৌকিক কিছু? রে ধুত, কি সব ছাইপাশ ভাবছি। এর মধ্যে পাইন গাছের ডালে দুটো পাখিতে ঝটাপটি করে মারামারি করছে। একটা বাচ্চা ছেলে একটা পাথরের টুকরো তুলে পাখিটার দিকে ছুঁড়ে মারতেই পাখি দুটো উড়ে চলে গেল ওখান থেকে লেকের উপর দিয়ে। ইতিমধ্যে রামা মাছ নিয়েও চলে আসলো। চলুন বাবু, এবার টিফিন করবেন, চলুন। ও, চলো চলো, হয়ে গেছে মাছ নেওয়া? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। আচ্ছা আচ্ছা। দুজনে আবার বাংলোয় ফিরে এলাম। ফিরে এসে টিফিন করে সীমানা ভিউ পয়েন্ট দেখতে গেলাম। রামা রান্নার কাজেই ব্যস্ত রইল। আমি গাড়ি নিয়ে চললাম সীমানা ভিউ পয়েন্টে। নেপাল আর পশ্চিমবঙ্গের বর্ডার এলাকা। সুন্দর গোছানো একটা বাজার। বাজার ছাড়িয়ে সুন্দর পাহাড়ে ঘেরা একটা নিঃশব্দ এলাকা। দূরে বরফ ভর্তি সান্তাক্রুজ, নিচে ছোট্ট একটি গ্রাম। নীল আকাশ, গুটি গুটি তুলো ভেজা মেঘপুঞ্জ, নাম না জানা কত পাখি, পাহাড়ের গায়ে কত অজানা ফুল ফুটে রয়েছে। সেখান থেকে এলাম ভারত আর নেপালের মধ্যে অবস্থিত পশুপতি মার্কেটে। দুপাশে সুন্দর পাইন গাছে ভর্তি, আর তার মধ্যে কালো পিচের রাস্তা। যেতে যেতে মনে হলো পাইন গাছের উপর দিয়ে সেই পাখি দুটো উড়ে যাচ্ছে। আমার কেমন যেন ভয় ভয় করছে, কেন জানি না। পশুপতি মার্কেট দেখে ফিরে এলাম। তখন দুপুর 2টো বাজে। রামা বলল, এই তো বাবু এসে গেছেন। হ্যাঁ, গরম জল করে রেখেছি, আপনি স্নান করে আসুন। আমি বরং খাবারগুলো একটু গরম করে আনি। আচ্ছা, যাই স্নানে যাই। স্নান করে আসতেই দেখি রামার খাবার রেডি। ভাত, আলু ভাজা, বরলি মাছের ঝোল, চাটনি, 2টো পাঁপড়। বেশ পেট ভর্তি করে খেলাম। ভালো রান্না করেছিল রামা। তারপর দুপুরে ক্লান্ত শরীরটাকে একটু বিশ্রাম দিলাম। ঘুম থেকে উঠতেই রামা 1 কাপ চা আর 2টো বিস্কিট নিয়ে হাজির। বাবু, হ্যাঁ? লেকের ওই পাড়ে সিংহদেবীর মন্দির আছে। আচ্ছা, সন্ধ্যের সময় একবার ঘুরে আসুন, আরতি হবে, দেখবেন খুব ভালো লাগবে। তাই নাকি? হ্যাঁ। চা খেয়ে আমি প্যান্ট জামা, হালকা সোয়েটার পরে বেরিয়ে পড়লাম ক্যামেরাটা সঙ্গে নিয়ে। এদিক ওদিক ঘুরে মন্দিরে পৌঁছতে নেমে এলো অন্ধকার। মন্দিরের পাশে বসে আছে কয়েকজন পর্যটক, কেউ কেউ দাঁড়িয়েও আছে। এলাকার বাচ্চা ছেলেমেয়েরাও বেশ কয়েকজন বয়স্কদের সাথে আরতি দেখার জন্য এসে বসেছে ওখানে। আমি মন্দিরের কয়েকটা ছবি তুললাম। এর মধ্যে পুরোহিত এসে গেছেন, পুজো পাঠও শুরু করে দিয়েছেন। তার আরতিতে বাচ্চারা কাঁসর ঘণ্টা বাজাচ্ছে। সত্যিই ভালো পরিবেশ। আরতির ধূপ ধুনোর গন্ধে চারপাশ ভরে উঠেছে। আরতির শেষে ফলপ্রসাদ মুখে দিয়ে আঁকাবাঁকা পথ বেয়ে নেমে আসছি। আস্তে আস্তে মনে হলো কেউ যেন আমার সামনে দিয়ে চলে গেল। আমি চারপাশটা ভালো করে টর্চ মেরে কিছুই দেখতে পেলাম না।
আবার পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে চলেছি। চারিদিক নিশুতি, শুধু ঝিঁঝি পোকার ডাক। রাত নামার সঙ্গে সঙ্গে পাহাড়ি এলাকা একেবারে কেমন যেন নিস্তব্ধ। বড় বড় পাইন গাছগুলোকে দূর থেকে দেখে দৈত্যাকার মনে হচ্ছে। কুয়াশা ভরা পাইন জঙ্গল দেখতে কিন্তু বেশ অদ্ভুত লাগছে। যত পথ এগোচ্ছি তত যেন পাইন জঙ্গলের রূপ পরিবর্তন হচ্ছে। আসার পথে বেশ কয়েকবার মেঘ ভেসে গেল, শরীরে বিন্দু বিন্দু জলকণা রেখে দিয়ে গেল। ভারী অদ্ভুত, যেন কেউ ঠান্ডা হাত গালে হাতে ঘাড়ে বুলিয়ে দিচ্ছে। লেকের চারধারে বাতিগুলো জ্বলছে, কোনো পর্যটক নেই, শুধু আমি একা হেঁটে চলেছি। একটু যেতে মনে হলো কেউ যেন আমার খুব কাছাকাছি রয়েছে, শুধু আমি দেখতে পাচ্ছি না। লেকের ধারে পাইন গাছ থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছি। সেদিকে তাকাতে দেখি অদ্ভুত দর্শন দুটি পেঁচা ওখানে বসে আছে। দেখতে একেবারে বিরল প্রজাতির, ছোট আকারের। পেঁচা দুটি ডাকতে ডাকতে উড়ে চলে গেল পাইন বাগানের দিকে। আমি আরো কিছুটা যাওয়ার পর মনে হলো কেউ যেন আমায় ডাকলো। আমি দাঁড়িয়ে এদিক ওদিক দেখলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আরো একটু এগিয়ে যেতে আমার মনে হলো কেউ যেন আমায় বলে উঠল, এই যে এদিকে শুনুন। আমি ঘুরে এবার দেখছি লেকের ধারের বেঞ্চিতে বসে আছে একা একজন মহিলা। আমি ওনার দিকে তাকাতে উনি আবার বললেন, শুনুন না, আমি আপনাকে ডাকছি। ও ও আমায় একা দেখে ভয় পেলেন বুঝি? না, সেরকম কিছু নয়, তবে আপনি এইরকম একটা জায়গায় একা বসে এই একটু কৌতূহল হচ্ছে আর কি। নিশ্চিন্তে আমায় বিশ্বাস করতে পারেন। না, সে ঠিক আছে। আমি এগিয়ে গেলাম, উনি আমায় বসতে বললেন। আমি একটু দূরত্ব রেখেই বসলাম। জায়গাটা একদম নিরিবিলি, পাশে পাইনের গাছ, একটু আলো আধারি স্থান, একটা গা ছমছমে ভাব আছে। বসবার পরে আমি বললাম, আসলে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনতে সময় লাগে না দেববাবু। আপনি আমার নাম জানেন? ওনার মুখে আমার নাম শুনে আমার কেমন যেন একটা কৌতূহল হলো। মনে মনে ভাবছি, আমার নাম যখন জানে তখন নিশ্চয়ই আমার পূর্ব পরিচিত কেউ, আমি হয়তো চিনতে পারছি না। উনি বললেন, আপনি অবাক হলেন আমার মুখে আপনার নাম শুনে? এটা কোনো ব্যাপার নয়, সে আপনি পরে গল্প করতে করতে বুঝতে পারবেন। জ্যোৎস্না ভরা রাত, একাকী এক রূপবতী মহিলা, যার ঢেউ খেলানো চুল, পরনে কালোতে সাদাতে নকশা কাটা শাড়ি, হাতাওয়ালা ব্লাউজ, হাতে সাদা গ্লাভস কটনের, শাড়ির উপর ফুল আঁকা কালো চাদর, ঠোঁটে অদ্ভুত রঙের ঠোঁট পালিশ, তবে একটু লাল ভাব আছে, টানা টানা চোখ, গায়ের রংটাও ফর্সা, তবে কেমন যেন। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি এখানে একা এই রাতে? না না, আমি একা নই,
আমার সঙ্গে পিন্টু আছে, ও আসবে একটু পরে। আচ্ছা, ও খুব ভালো মানুষ জানেন, ওই আপনার কথা বলল। ওর কাছেই তো, হ্যাঁ, ওর কাছেই তো আমি আপনার নাম জানতে পারলাম। আমি আবার একটু অবাক হলাম। পিন্টু নামে তো কাউকে আমি চিনি না। পিন্টু আমাকে চেনে। আচ্ছা, উনি আপনারা কি এখানে থাকেন নাকি আমারই মতন বেড়াতে এসেছেন? ঠিক ধরেছেন, আমরাও বেড়াতে। তবে তবে না না, তেমন কিছু নয়। ও, পিন্টু নিশ্চয়ই আপনার? হ্যাঁ, ঠিক ধরেছেন, তবে এখনো বিয়ে হয়নি। আচ্ছা, কেন? উনি সামনে বৈশাখে হতো। হতো? হ্যাঁ, 20 তারিখে। আচ্ছা, আর মাত্র 28 দিন পর। হতো মানে হবে না? হবে না কেন? সব সময় কি সব কিছু সঠিক সময় হয়? বলুন না দেববাবু। হ্যাঁ, এটাও ঠিক। একটা কথা জিজ্ঞাসা করব? জানি। জানেন? হ্যাঁ, কি প্রশ্ন আপনার মনে? মানে? আমার নাম পুরী চৌধুরী। আপনার নাম? হ্যাঁ, বলতে পারেন শরৎবাবুর বিখ্যাত এক চরিত্র বটে। তা কোথা থেকে আসা? আমি কলকাতা থেকে, ওই টলিগঞ্জ এলাকার মানুষ আমি। আর আপনারা? মালদা, ঘোষপাড়া। বিখ্যাত আম, ল্যাংড়া, লক্ষণভোগ। কতদিন থাকছেন? আমি কাল সকালেই চলে যাব শিলিগুড়ি। বিকেলে শিলিগুড়িতে একটা মিটিং সেরে রাতে বাস ধরব। প্রেম ট্রেম করেন নাকি? না না, এই দেবদাস প্রেম ঠেম করেন না। কেন? প্রকৃতির সৃষ্টি প্রেম ভালোবাসা কখন কিভাবে যে আসে। আমি এই প্রসঙ্গে কোনো উত্তর দিতে পারি না। মুগ্ধ হয়ে পরীর কথাগুলো শুনছি। পরী নিজেই বলে যাচ্ছিল, জানেন, আমি কি করে জানি না পিন্টুর প্রেমে পড়ে গেলাম ওই কলেজে পড়াশোনা করতে করতে। এটা ওটা কথা বলতে বলতে, কলেজে আড্ডা মারতে মারতে কবে কি করে যে বসন্তের ছোঁয়ায় পিন্টুর প্রতি একটা কেমন অনুভব বুকের মধ্যে হতে থাকলো। কলেজ ছুটি থাকলে বাড়িতে সময় কাটে না, সে একটা শূন্যতা অনুভব করলাম। একই অবস্থা পিন্টুরও। মালদা শহরে থাকলেও কিন্তু কেউ কারো বাড়ির ঠিকানা জানতাম না, কোনো যোগাযোগ নেই। সে এক অদ্ভুত ব্যাপার। তবে আমার অবস্থা বুঝে গেছিল আমার বোন নুরি। সে তখন 10ম শ্রেণীতে পড়ত। সে রাতে শুয়ে থাকার সময় আমার খাবার সময় রাগাত। তারপর হঠাৎ মালদা পার্কে সন্ধ্যার সময় দই ফুচকা খাচ্ছি আমি আর বোন। সেই সময় দেখি পিন্টুনাথ বন্ধুদের সঙ্গে পার্ক থেকে বেরোচ্ছে। আমি হঠাৎ আবেগের বশে পিন্টু বলে ডেকে উঠলাম, পিন্টু এই দিকে। পিন্টু আমার দিকে তাকিয়ে খুশির অনুভূতি নিয়ে এগিয়ে এলো। আরে তুমি? আর কে আছে তোমার সঙ্গে? জামাই বাবু, শালের হাতে ফুচকা খান। এভাবে 4 বছর পার করলাম। পিন্টু চাকরি পেল হাই স্কুলে, আমি পেলাম ব্লক অফিসে। একদিন অফিস থেকে বাড়ি ফিরে দেখি আমাদের বাড়িতে সোফায় পাশাপাশি বসে আছে
নুরি ও পিন্টু গল্প করছে। মা প্লেট ভর্তি মিষ্টি সিঙাড়া এনে পিন্টুর সামনে রাখল। বাবা চেয়ারে বসে বলল, খাও বাবা, কোনো লজ্জা নয়, এটা তো তোমারও বাড়ি। পরি আমাদের কিছুই বলেনি, কিন্তু নুরির মাধ্যমে আমরা সবই জানি। আমি তো একেবারে অবাক। মা আমায় দেখে হেসে ফেলে বলল, যা, হাত মুখ ধুয়ে পোশাক পাল্টে আয়। এভাবে আমাদের দুই পরিবার এক হয়ে গেল। আমাদের বিয়ে ঠিক হলো। বাবা মা বলল, যা, কদিনের জন্য তোরা একটু ঘুরে আয়। তাই এলাম, কিন্তু আর যাওয়া। কেন? কোনো প্রবলেম? প্রবলেম তো, সেসব কথা থাক। পাইন বাগানে কালো ছায়া, অন্ধকার, ছমছমে পরিবেশ। হঠাৎ পাহাড়ে নাম না জানা পাখিদের ভয়ঙ্কর ডাক শুরু হলো। ক্ষুধার্ত শিয়ালের চিল চিৎকার। চিৎকার শুনে আমার শরীরটা কেমন যেন ঠান্ডায় ভরে গেল। হঠাৎ দেখি পরীর এক পায়ে জুতো নেই। অন্য পায়ের জুতোটা খুবই চেনা চেনা লাগছে। ডান হাতে সাদা রুমালের টুকরো, তাতে রক্তের দাগ মনে হচ্ছে। পরীর হাতের পায়ের নখগুলো কেমন লম্বা, সুচালো হতে শুরু করেছে। আমি ভয়ে ভয়ে পরীর দিকে তাকালাম। কেমন যেন পরিবর্তন হচ্ছে পরীর শরীরটা। মুখের গড়ন পাল্টে যাচ্ছে। সুন্দর টানা চোখ দুটি কেমন গর্তের ভেতরে। চোখের সাদা অংশটা নীল, মনিটা টকটকে লাল। মুখের মিষ্টি গঠন কেমন লম্বা, ফালা কাটা, দাঁতগুলো সুচলো। দেখতে দেখতে পরি বেঞ্চের উপরে উঠে দাঁড়ালো। দুই হাতের বাহু প্রসারিত হয়ে পাখির ডানার রূপ ধারণ করে শরীরের পোশাক দেখতে দেখতে পাখির পালকে পরিণত হয়ে গেল। আমি একদম হতভম্ব হয়ে পাখি পরীকে দেখছি। এই মুহূর্তে আমি কি করব কিছু ভাবতে পারছি না। বুদ্ধিশক্তি সব যেন আমার হারিয়ে যাচ্ছে। আমার সমস্ত শরীর কাঁপছে থরথর করে। আমি বেশ বুঝতে পারছি গতকাল রাতে যা দেখেছি সেটা তাহলে স্বপ্ন নয়। এমন সময় পরি বলে উঠল, ভয় নেই দেববাবু, কোনো ক্ষতি আপনার হবে না। আপনি একবার পেছন ফিরে দেখুন। পেছন? আমি পেছন দিকে তাকাতেই দেখি পাখি আরো একটা উড়ে আসছে। বুঝলাম উনি পিন্টু বাবু। পাখি পিন্টু বাবু উড়ে এসে পরীর পাশে দাঁড়ালো, আমাকে নমস্কার জানালো। আর পরি বলে উঠল, আপনি নিশ্চয়ই আশ্চর্য হচ্ছেন, তবে শুনুন, কয়েকদিন আগে সূর্যাস্ত দেখে ফিরছিলাম। পিন্টু গাড়ি চালাচ্ছিল আর পাশে আমি। আমরা পাহাড়ি পথে আস্তে আস্তে হঠাৎ ঘন মেঘপুঞ্জ এসে পড়ে গাড়ির সামনে। সেই সময় পিচ্ছিল রাস্তায় পাইন গাছে গাড়ি ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। গাড়ির সামনের কাঁচ ভেঙে আমরা দুজনে ছিটকে পড়ে যাই। আমরা দুজনে অন্ধকার পাহাড়ে আছড়ে পড়ি।
ধাক্কা খেতে খেতে মৃত্যুর আগে ঈশ্বরের কাছে আমরা শুধু বলি, যতদিন মুক্তি না হচ্ছে ততদিন আমরা পাখি হয়ে বাঁচার বাসনা করি। তাই তো আমাদের অতৃপ্ত আত্মা পাখি হয়ে এই পাহাড়ি অঞ্চলে থেকে গেলাম। মুক্তি কবে পাবো জানি না দেববাবু। দেববাবু, হ্যাঁ বলুন। আপনাকে একটা উপকার করতে হবে। উপকার? হ্যাঁ। আচ্ছা বলুন। যে স্থানে আপনি ওই ভাঙা গাড়িটাকে দেখেছেন, হ্যাঁ, ওখানে একবার যাবেন। আচ্ছা। গিয়ে দেখবেন পাইন গাছ, হ্যাঁ, আর একটা লাভ চিহ্ন আঁকা তীর চিহ্নের দিকে নেমে যাবেন। আচ্ছা বেশ। দেখবেন একটা ফুল গাছের ঝোপ আছে, গাছে নীল সাদা ফুল সব ফুটে আছে। সেই ঝোপের নিচে দেখবেন একটা ব্যাগ পড়ে আছে। আচ্ছা। আর ওই ব্যাগের ভিতরে দেখবেন আমাদের দুজনের আধার কার্ড রয়েছে। তাছাড়া একটা ছোট নোটবুকও পাবেন, সেখানে বাড়ির ঠিকানা, ফোন নাম্বার পাবেন। আচ্ছা। আর ব্যাগের ভিতর পাবেন ব্যাংকের পাসবই, প্যান কার্ড, আর তাছাড়া প্রায় 7 ভরি সোনার গয়না। এই ব্যাগটা পেলে আমাদের দুই পরিবারের খুবই উপকার হয়। সে ঠিক আছে, সেটা না হয় করে দেব, কিন্তু আমাকে এতটা বিশ্বাস। এর আগে 4 দিন হলো এক দম্পতি এখানে বেড়াতে এসেছিল। তাদের সবকিছু বললাম। তারা রাতে হোটেলে গিয়ে আলোচনা করে যে তারা আমাদের গয়না বাড়িতে না দিয়ে তারা নিজেরা নিয়ে যাবে। সে কি? হ্যাঁ, আমরা খুব দুঃখ পেলাম তাদের কথা শুনে। ওই রাতে তাদেরকে ভয় দেখিয়ে গলা টিপে মেরে ফেললাম। হ্যাঁ, আর ওই তারাই পেঁচা হয়ে ঘুরে বেড়াচ্ছে। যেখানে যাচ্ছে তারা নিজেরা একে অপরকে দোষ দিয়ে ঝগড়া করছে, চিৎকার করছে। সে ঘটনা আপনি লেকের ধারে বসে দেখেছেন। হ্যাঁ, ওই পাইন গাছের ডালে। ঠিক। পুলিশ এই ঘটনায় এখনো কোনো কিনারা করতে পারেনি। পুলিশ কেবল পালক পেয়েছে কয়েকটা, কি পাখি তাও জানতে পারবে না, আর এই খুনের কিনারাও হবে না। আপনি যদি এমন চিন্তা ভাবনা করেন তাহলে তো বুঝতেই পারছেন। না 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 দেববাবু, বলছিলাম কি, অনেক রাত হয়ে গেছে, আপনি চোখ বন্ধ করুন, আমরা আপনার বাংলোয় পৌঁছে দিচ্ছি। আপনার কেয়ারটেকার কিন্তু আপনার জন্য চিন্তা করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি কথা না বাড়িয়ে চোখ বন্ধ করলাম। পাখি পরি আর পাখি পিন্টু দুজনে আমার হাত ধরে লেকের পাশ দিয়ে পাইন গাছের বাগান পার করে উড়িয়ে নিয়ে যাচ্ছে, বেশ বুঝতে পারছি। 3 মিনিট পর আমাকে পাখি পরি তাকাতে বলল। আমি চোখ খুলে দেখি বাংলোর সামনে দাঁড়িয়ে আছি, আর রামা বারান্দায় অস্থির হয়ে পায়চারি করছে। পরি আর পিন্টু আর আমার কাছে নেই, তারা জ্যোৎস্না ভরা আকাশে চাঁদের কাছাকাছি উড়ে যাচ্ছে। আমি বাংলায় ঢুকতেই রামা এগিয়ে এসে চিন্তিত মুখ নিয়ে বলল, বাবু কোথায় ছিলেন? কোনো বিপদ টিপদ হয়নি তো? না না, এত রাত পর্যন্ত আসেননি, আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম তো। না না রামা, আসলে আমার কিছু পুরনো বন্ধুদের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল,
তাই দেরি, আর ওরাই আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। শুনছিলেন গল্প অলৌকিক পাখি, রচনা নির্ঝর চট্টোপাধ্যায়। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছেন তারা হলেন সূত্রধর সৌভিক, রাজীব এবং পিন্টুর চরিত্রে সঞ্জয়, রামা ছেত্রী অরূপ, পরি, বোন এবং মায়ের চরিত্রে সুমিতা। গল্পের সম্পাদনা সুমিতা দে মুস্তাফি, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।